আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের লাস্ট ক্লাসে এই যে এমসিকিউ যেটা ছিল সেটা সলভ করা যায় নাই, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের মিটিংটি সেই জায়গাটা শেষ হয়ে গেছিল। তো আজকে আমরা এই জায়গা থেকে স্টার্ট করব এবং তারপরে আরো যতগুলো টপিক আসবে নতুন করে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা এই প্রশ্নটা নিয়ে যদি একটু কথা বলি। তো এই জায়গাটাতে যেটা বলা ছিল যে পৃথিবী এবং আপেলের ক্ষেত্রে মহাকর্ষ বলের ক্ষেত্রে কোনটা সত্য বা কোনটা প্রযোজ্য। অপশন ছিল চারটা, যে শুধুমাত্র পৃথিবী আপেলের উপর বল প্রয়োগ করে, আপেল পৃথিবীর উপর বল প্রয়োগ করে না। সেকেন্ড ছিল যে উভয়ই একে অপরের উপর বল প্রয়োগ করে, তবে পৃথিবীর আকর্ষণ বলটা বেশি। আর থার্ড অপশনটা ছিল যে দুইটাই বল প্রয়োগ করে, আপেলের আকর্ষণ বলটা হচ্ছে বেশি। আর ফোর্থ যেটা ছিল সেটা হচ্ছে উভয় সমান বল প্রয়োগ করে, মানে একজন আরেকজনকে সমান বলে আকর্ষণ করে। সো অনেকের কাছে মনে হইতে পারে তাহলে কেন আপেলটা হচ্ছে পৃথিবীর দিকে পড়ে যায়, পৃথিবী কেন আপেলের দিকে যায় না? এটাই তো প্রশ্ন, যে কেন হচ্ছে আপেলটা পৃথিবীতে বা ভূমিতে পড়ে যায় বা ভূমির দিকে চলে আসে, বা আমরা ধরতে পারি মহাকর্ষের টানে নিচের দিকে চলে আসে, অভিকর্ষের টানে কেন সে পৃথিবীটা আপেলের কাছে যায় না। তো এই ব্যাপারটা বোঝার জন্য আমরা এখানে ফর্মুলাটা এখানে একটু লিখছিলাম, যে ধরে নাও যে এটা হচ্ছে আমাদের আপেল, এবং তার যে ওজনটা আছে, তার ওজন সেটা হচ্ছে এমজি। এমজি দিয়ে আমরা তার ওজনটা বের করে দেখছি, সেটা হচ্ছে 9.8 নিউটন। আবার আমরা যে ফর্মুলাটা জানি নিউটনের সেকেন্ড ল থেকে আমরা দেখেছিলাম, যে আমাদের যদি যদি হচ্ছে আমাদের ভর যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা এফ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, এম এ লিখতে পারি। এন্ড এখান থেকে আমাদের ত্বরণের সমীকরণ দাঁড়ায় এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম। ঠিক আছে, এ ইজ ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে এফ বাই এম। এবার আমি আলাদা করে দুইজনের ত্বরণ বের করব, কার কার ত্বরণ, পৃথিবীর ত্বরণ এবং আপেলের ত্বরণ। সো পৃথিবীর যে ত্বরণটা সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে এ আর্থ। এ মানে ত্বরণ, আর ই দ্বারা বোঝাচ্ছে আর্থ বা পৃথিবীর ত্বরণ। সো পৃথিবীর ত্বরণ আমরা যখন বের করব, তখন এখানে আকর্ষণ বল যেটা সেটা তো অবশ্যই দুইজনের ক্ষেত্রে কি হবে, সিমিলার হবে, বলের মান সেম। আমরা এই আকর্ষণ বলটা তোমরা হয়তো চ্যাপ্টার 9-10-এ পড়ে আসছো, যে এফ ইজ ইকুয়ালস টু এরকম ছিল যে জি, তারপরে ছিল কি m1, তারপরে ছিল m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর এটা মনে করো আপেল। তাহলে এই যে পৃথিবী আর আপেলের মধ্যে যদি ডিস্টেন্স ডি হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল হবে এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। সো আকর্ষণ বল দুইজনের জন্য সমান হবে। কিন্তু কথা হচ্ছে এই যে নিচে যে এমটা থাকবে, এম, এই মাস বা ভর যেটা আছে সেটা তো দুইজনের ক্ষেত্রে ভিন্ন, কারণ আপেলের ভর একরকম, পৃথিবীর ভর আরেক রকম। আমরা ধরে নিয়েছিলাম আমাদের আপেল যেটা ছিল সেটা হচ্ছে 1 কেজি। ঠিক আছে, 1 কেজি আপেল। তাহলে 1 কেজি যদি হয়, তাহলে এই যে নিচে যেখানে আমরা এম বসাবো, সেখানে আমরা আগে আমার নাম দিয়ে দেই, যে ভর কার ভর বসাবো আমরা এখানে। আচ্ছা, যেহেতু এখানে আর্থেরটা আমরা বের করতেছি, তাহলে এখানে আর্থের ভর বসাইলাম। ঠিক আছে, আর্থের ভর বা পৃথিবীর ভর। তাহলে এই যে উপরে থাকবে হচ্ছে আমাদের এফ, এফ এর ভ্যালু অলরেডি আমরা বের করে ফেলছি 9.8, আকর্ষণ বল ধরে নিলাম 9.8। আর নিচে কি হবে, নিচে হবে আমাদের কি এমই বা আর্থের যে ভর সেটা। সো আর্থের ভর আমাদের সবার জানা আছে, আশা করি। না জানা থাকলে এটা একটু মনে রাখতে হবে। চ্যাপ্টার 6-এ গিয়ে আমরা সেটা আবার পাবো, 6 × 10⁻24। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের পৃথিবীর ভর। সো এইটা হিসাব করলে এখানে ত্বরণের যে মানটা আমরা পাবো, এটা হবে অনেক ছোট একটা মান। ঠিক আছে, ত্বরণের মানটা হবে অনেক ছোট একটা মান। আচ্ছা, আমাদের এই ইকুয়েশনটা এখানে কাজে লাগবে না, এটা একটু মুছে দিচ্ছি। একটু খেয়াল করো, এখানে যে রেজাল্টটা আমরা পাবো সেটা হবে অনেক ছোট। কত হইতে পারে, আমি যদি একটু ক্যালকুলেটারে সেটা বের করে দেখি। 9.8 এটাকে ভাগ করবো আমরা 6 × 10⁻24 দ্বারা, মাইনাস 10⁻24 দ্বারা। সো এটার রেজাল্ট আসবে হচ্ছে 1.63 × 10⁻24। 1.63 × 10⁻24। এটার মানে কি, যে দশমিকের পরে আমাদের প্রায় 24টার মতো শূন্য থাকবে, তারপরে কোনো একটা সংখ্যা আমরা পাবো। সো এই রেজাল্টটা অলমোস্ট জিরোর কাছাকাছি, অনেক ছোট। আর যেটা করব, আমরা পৃথিবীর তো বের করলাম ত্বরণ, এবার হচ্ছে আপেলের ত্বরণটা বের করবো। সো আপেলের ত্বরণকে নাম দিলাম এ অফ এ। এই নিচের এ দ্বারা বোঝাচ্ছে আপেল, আর উপরের এ দ্বারা বোঝাচ্ছে ত্বরণ। কার ত্বরণ বের করতেছি আমরা এখানে, আপেলের ত্বরণ। তাহলে এই জায়গাটাতে আমাদের ইকুয়েশন আগের মতোই আসবে, এফ ডিভাইডেড বাই এম। কিন্তু এখানে এম যেটা নিব আমরা, সেটা কি আর্থের এম নিব নাকি হচ্ছে আপেলের এম নিব? অবশ্যই আপেলের এম নিব, তাহলে এটা হয়ে যাবে এফ বাই এম এ। এবার এফ এর ভ্যালু তো দুজনের ক্ষেত্রে সেম, 9.8, এটাও 9.8। এম এ মানে হচ্ছে আপেলের ভর, আপেলের ভর কত ছিল, 1 কেজি, তাহলে এই যে নিচে হবে 1। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট চলে আসবে কত, রেজাল্ট চলে আসবে 9.8। এবং যেহেতু দুইটাই ত্বরণ, এটার একক হবে কি মিটার পার সেকেন্ড, এটার একক কি হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে আপেলের ত্বরণটা হচ্ছে অনেক বেশি। এই যে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে এ অফ এ মানে আপেলের যে অ্যাসিলারেশন সেটা মাছ মাছ
গ্রেটার দেন কি এ অফ আর্থ। আর্থের ত্বরণ থেকে অনেক বেশি। আর্থের ত্বরণ থেকে আমাদের হচ্ছে অ্যাপেলের ত্বরণটা কি অনেক বেশি। এই জন্য দেখা যায় কে গতিশীল হয়, কে গতিশীল হয়, গতিশীল হয় হচ্ছে আপেল। আর পৃথিবীও কিছুটা গতিশীল হয়, কিন্তু এই যে দেখো তার গতিশীলটা যে হচ্ছে যে ঠিক আছে, এটার ভ্যালুটা কি অনেক ছোট, সো আমরা ওই গতিশীল ব্যাপারটা অনুভব করতে পারি না। তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে পৃথিবী এবং আপেল দুইটাই একটার একটাকে সেম বলে আকর্ষণ করে, কিন্তু পৃথিবীর ত্বরণটা হচ্ছে অনেক কম, এজন্য পৃথিবী আগায় না। আর আপেলের ত্বরণ অনেক অনেক বেশি, এজন্য আপেল হচ্ছে আগায় পৃথিবীর দিক। বুঝা গেল কিনা? সো এই ব্যাপারটা অনেকেই কনফিউজড বা বুঝে না। এটা আমরা চ্যাপ্টার 6 যখন পড়বো, মহাকর্ষ এবং অভিকর্ষ, সেখানে গেলেও সেম ব্যাপারটা আবার সামনে পাবো। এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে বড় বস্তু হোক বা ছোট, মানে পৃথিবী হোক অথবা তার সাথে অন্য যে কোনো ছোট বস্তু হোক, এখানে আকর্ষণ বল সেম থাকবে। আকর্ষণ বল কি থাকবে? সেম। জাস্ট পার্থক্য থাকবে হচ্ছে ত্বরণের জায়গায়, পৃথিবীর ত্বরণটা সবসময় কম হবে, আর অন্য ছোট যে বস্তুটা থাকবে সেটা ত্বরণ কি হবে? বেশি হবে। তার কারণটা আমরা এখানকার সূত্র থেকেই বুঝতে পেরেছি, যে ভ্যালু দেখেই বোঝা যায় যে ত্বরণটা পৃথিবীরটা অনেক ছোট, আর অন্য যে ছোট বস্তুটা থাকবে সেটার ত্বরণ কি হবে? অনেক বড় হবে। সো আশা করি এটা বুঝতে পেরেছি আমরা। এটা লাস্ট ক্লাসের পড়া ছিল, আমরা আজকে নতুন পড়ালেখায় চলে যাব। সো নতুন যে টপিকটা আমরা শুরুতেই পড়বো সেটি হচ্ছে ঘাত বল। শুরুতে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি ঘাত বল। সো ঘাত বল মানে কি সেটা আগে ভালো করে জানতে হবে। আমি একটু শর্ট এটার ডেফিনেশনটা লিখে দিচ্ছি বা সংজ্ঞাটা লিখে দিচ্ছি। সেটি হচ্ছে এরকম যে খুব ক্ষুদ্র সময়ের জন্য, বা আমরা বলতে পারি ক্ষুদ্র না বলে এটাকে স্বল্প সময় বলতে পারি, স্বল্প সময়ের জন্য অনেক বড় মানের যে বল প্রযুক্ত হয়, অনেক বড় মানের যে বল প্রযুক্ত হয়, এটাকে আমরা কি বলতে পারি? ঘাত বল। ঘাত বল নাম দেখে বুঝতে পারতে হবে যে এটা একটা বল। কি ধরনের বল? যে এখানে দুইটা কন্ডিশন থাকতে হবে, একটা হচ্ছে খুব কম সময়ের জন্য সে কাজ করবে, আর তাছাড়া তার মান হবে অনেক বড়। ঠিক আছে, দুইটা ব্যাপার এখানে ম্যান্ডেটরি। একটা হচ্ছে এটা একটা বল, এটা একটা বল, ঠিক আছে, এটা একটা বল, কিন্তু তার ক্ষেত্রে আমরা দুইটা নতুন ব্যাপার পাবো। একটা হচ্ছে যে সে খুব কম সময়ের জন্য কাজ করবে, এবং তার মানটা হবে কি অনেক বড়। সো এটার এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরতে চাই, এটার এক্সাম্পল এটা হইতে পারে যে ক্রিকেট বলে, ক্রিকেট বলে ব্যাট দ্বারা আঘাত। ক্রিকেট বলে ব্যাট দ্বারা আঘাত কিরকম? ধরো যখন একজন বোলার বল করে, বলের কিন্তু অনেক বেশি গতি থাকে বা অনেক বেশি বেগ থাকে। সো যেহেতু এটা অনেক বেশি বেগে গতিশীল, যখন এটা ব্যাটসম্যানের কাছে আসে তো আসে, তখন ব্যাটসম্যান যদি হচ্ছে এখানে ছক্কা হাঁকাইতে চায়, তাহলে কি করতে হয়? বলটাকে সজোরে ব্যাট দ্বারা আঘাত করতে হয়। তাহলে সে কি করলো? বলের উপর অনেক বেশি একটা বল প্রয়োগ করলো, অনেক বড় মানের একটা বল প্রয়োগ করলো। কিন্তু দেখবা যখন সে ব্যাট দিয়ে আঘাত করে, আমি যদি ধরে নেই যে এটা মনে করো আমাদের সেই বলটা, ক্রিকেট বলটা, আর এটা মনে করো ব্যাট, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে ব্যাট। তাহলে এই ব্যাট দ্বারা যখন আঘাত করতেছে, তখন কি ব্যাটের সাথে বলের এই যে সংস্পর্শ যেটা আছে বা টাচ অবস্থা যেটা, সেই অবস্থাটা কি অনেক বেশি সময় ধরে থাকে? অবশ্যই না। এই অবস্থাটা সামান্য সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য, অনেক কম সময়ের জন্য এই অবস্থাটা থাকে। সো মনে রাখতে হবে, এরকম যদি কোনো বল প্রয়োগ করা হয় যেটার মান অনেক বেশি, কিন্তু ক্রিয়াকাল বা কত সময় ধরে সে কাজ করতেছে সেই সময়টা অনেক কম, তাহলে সেই ধরনের বলকে আমরা নাম দিতে পারবো ঘাত বল। যেমন একটা এক্সাম্পল আমরা দেখলাম যে ক্রিকেট বলে যদি আমরা ব্যাট দ্বারা আঘাত করি, তাহলে অনেক জোরে আঘাত করতে হয়, আর এই আঘাত যেটা আছে সেটা স্থায়ী হয় খুব কম সময়ের জন্য। ব্যাটের সাথে বলের সংস্পর্শ অবস্থা থাকে হচ্ছে খুবই কম সময়ের জন্য। তো মনে রাখবা যে যদি হচ্ছে কম সময়ের জন্য অনেক বড় মানের একটা বল কাজ করে, সেই বলটাকে আমরা নাম দিতে পারবো কি ঘাত বল। তাহলে ঘাত বল কি? ঘাত বল হচ্ছে গিয়ে একটা বল, আর কিচ্ছু না, এটা একটা বল। নর্মাল বলের একক যেরকম থাকবে, ঘাত বলের একক সেম থাকবে। বলের মাত্রা যেরকম পাবো আমরা, ঘাত বলের মাত্রাও কি সিমিলার পাবো, একই রকম পাওয়া যাবে। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। এখানে নতুন কোনো জিনিসপাতি নাই, এটা নর্মাল বলের মতোই আচরণ করবে। আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত, তো এইটা একটু আলাদা জিনিস। তো আমি এটার একটু ডেফিনেশনটা শর্টে লিখে দিচ্ছি যে কোনো বল, কোনো বল এবং তার ক্রিয়াকালের গুণফল, কোনো বল এবং তার যে ক্রিয়াকাল, মানে সে যত সময়ের জন্য কাজ করতেছে, ক্রিয়াকালের
যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলকে বলা হয় বলের ঘাত। ঠিক আছে, কোন একটা বল এবং তার ক্রিয়াকাল, একটা বল যত সময় ধরে কাজ করতেছে ওইটাই হচ্ছে তার ক্রিয়াকাল। তাহলে কোন একটা বলের মানকে তার ক্রিয়াকাল দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় কি, বলের ঘাত। সো বলের ঘাতকে প্রকাশ করা হয় জে দ্বারা। বলের ঘাতকে প্রকাশ করা হয় কি দ্বারা, জে দ্বারা। তো জে মানে কি, জে মানে হচ্ছে বল নিতে হবে, তাহলে বল নিলাম। আর তার সাথে বলের ক্রিয়াকাল মানে হচ্ছে টাইম নিতে হবে। সো যেহেতু এখানে বল ভেক্টর রাশি, তাহলে আমাদের বলের ঘাত যেটা আছে সেও কি হবে, ভেক্টর রাশি হবে। তাহলে জে সমান লিখা যায় হচ্ছে এফ ইন্টু টি। এখান থেকে যদি আমরা তার মাত্রা এবং একক যদি বের করতে চাই, একক কি হবে খেয়াল করো। যেহেতু বলের ঘাত মানে হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, তাহলে বলের একক হচ্ছে নিউটন, আর ক্রিয়াকাল মানে টাইম, টাইমের একক হচ্ছে কি, সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি বলের ঘাতের একক হচ্ছে নিউটন পার সেকেন্ড, সরি নিউটন সেকেন্ড। বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। আবার নিউটনকে আমরা ভাঙলে কি পাই খেয়াল করো, এই যে এফ সমান সমান লিখা যায় হচ্ছে এম এ। তাহলে এইটা যদি আমাদের নিউটন হয়, এটাকে ভাঙলে পাবো হচ্ছে আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাকে ভাঙলে পাবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার এই যে ভ্যালুটা আছে, এই যে নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নিউটনের জায়গায় যদি আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাই দেই, তার সাথে আরো একটা সেকেন্ড এখানে আছে, তাহলে টোটালটা মিলে এখানে থাকবে যেটা, সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড, তাহলে বলের ঘাতের দুইটা একক হইতে পারে, একটা হচ্ছে শুধু নিউটন সেকেন্ড আর আরেকটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তোমরা চাইলে এখান থেকে তার যে মাত্রা আছে সেই মাত্রাটাও বের করে নিতে পারো। সো এটার এককটা একটু মনে রাখতে হবে, তাছাড়া এটাকে প্রকাশ করা হয় জে দ্বারা, এই ব্যাপারটাও মনে রাখতে হবে। এবং বলের ঘাত মানে কি, বলের ঘাত মানে হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। এই সমীকরণটাকে আমরা অন্যভাবে চাইলে একটু চিন্তা করতে পারি, খেয়াল করো। আচ্ছা, আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে জে সমান সমান হচ্ছে এফ ইন্টু টি। সো এফ মানে আবার আমরা কি জানি, এফ মানে হচ্ছে এম এ। এ মানে কি জানি, এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আর তার সাথে একটা টি থাকবে। তাহলে দেখো এখন উপরের টি আর নিচের টি কাটাকাটি চলে যাবে। এই যে উপরের টি আর নিচের টি কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে কি, এম ইন্টু ভি মাইনাস ইউ। এম ইন্টু ভি মাইনাস ইউ। তার মানে যে সমান পাওয়া যাচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। সো এম ইন্টু ভি মাইনাস ইউ এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে খেয়াল করো। ভি মাইনাস ইউ মানে হচ্ছে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনকে যদি আমরা ভর দ্বারা গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে, ভর বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনকে যদি আমরা হচ্ছে ভর দ্বারা গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে, ভর বেগের পরিবর্তন। এই যে এটাকে গুণ দিলে হয়ে যাবে এম বি মাইনাস এম ইউ। এম বি মাইনাস এম ইউ। আর ভরবেগের যে পরিবর্তনটা আছে, ভরবেগের যে পরিবর্তনটা আছে সেটাকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, ডেল্টা পি দ্বারা বা ডেল পি দ্বারা। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে যে বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে কি, ভরবেগের পরিবর্তন, অর্থাৎ যে সমান সমান লেখা যায় হচ্ছে ডেল্টা পি। বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। ওকে, আমরা এখান থেকে কয়েকটা ছোটখাটো ম্যাথ করব। সো 1 নাম্বার যে ম্যাথটা আছে সেটার প্রশ্নটা আমি লিখতেছি। 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার বিপরীত দিকে একই বেগে ফেরত আসে, একই বেগে ফেরত আসে। তো প্রশ্ন হচ্ছে বলের ঘাত নির্ণয় করো। বলের ঘাত নির্ণয় করো। সো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে 2 কেজি ভরের একটা বস্তু ছিল, সে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ধাক্কা দিছে শুরুতে, এবং ধাক্কা দিয়ে সে কি করতেছে, 180 ডিগ্রি কোণে অর্থাৎ ঠিক বিপরীত দিকে আবার ফেরত আসছে। এবং আসার সময় তার বেগের মান চেঞ্জ হয় নাই, আগে ছিল 5 মিটার পার সেকেন্ড, এখনো একই রয়ে গেছে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ডই থেকে গেছে।
প্রশ্ন হচ্ছে যে বলের ঘাত নির্ণয় করো, বলের ঘাত বের করতে হবে। সো আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমাদের সেই দেয়ালটা, এটা হচ্ছে আমাদের সেই দেয়ালটা, এবং আমাদের যে বলটা ছিল সে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের সেই বলটা। তো সে কি করবে, সোজা এদিকে যাবে, সোজা এদিকে যাবে, গিয়ে কি করবে, এই দেয়ালটাতে ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে সে আবার কি করতেছে, ব্যাক করতেছে, একই দিকে ব্যাক করতেছে। তাহলে যখন সে ধাক্কা দিছে তখন আমরা তার বেগটাকে আদি বেগ ধরে নিলাম। আর আদি বেগ হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু দুইটা দিক আছে, যেহেতু আমরা এখানে ভেক্টর রাশি নিয়ে কাজ করতেছি, মানে বেগ নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদেরকে ডিরেকশনও কনসিডার করতে হবে বা দিকটা বিবেচনায় আনতে হবে। তাহলে যখন সে ডান দিকে গেছে সেটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে পজিটিভ, ডান দিকে যাওয়াটাকে আমরা ধরে নিলাম কি পজিটিভ। আর যখন আসতেছে আবার ফেরত মাইনাসের দিকে, অর্থাৎ আমরা বাম দিকে যখন সে ফেরত আসতেছে সেটাকে আমরা ধরে নিলাম নেগেটিভ। তাহলে যাওয়াটাকে ধরে নিচ্ছি পজিটিভ দিকে গেছে, এবং আসার যে ব্যাপারটা সেটাকে ধরে নিলাম নেগেটিভ দিকে আসতেছে। সো যখন যাচ্ছিল তখন তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, যখন আসতেছিল তখনও বেগ কত, 5 মিটার পার সেকেন্ড, একই মানের বেগ। প্রশ্নে বলে দিছে মান চেঞ্জ হয় নাই, বেগের মান একই থেকে গেছে। তাহলে যাওয়ার বেগটাকে যদি আমরা আদি বেগ বলে থাকি ইউ, তাহলে ফেরত আসার বেগটাকে বলতে পারি শেষ বেগ বা হচ্ছে ভি। আর যেটা দেওয়া আছে, বস্তুর ভরটা দেওয়া আছে 2 কেজি, তাহলে এই যে ক্রিকেট বলটাকে আমরা ধরে নিতে পারি, বা বস্তুটাকে ধরে নিতে পারি 2 কেজি, ঠিক আছে। তো এখানে এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে যে একটা বস্তু একটা দেয়ালে গিয়ে আঘাত করতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তার ভর হচ্ছে 2 কেজি, এবং সে ধাক্কা খেয়ে বিপরীত দিকে, ঠিক বিপরীত দিকে আবার ফেরত আসতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং তার ভর হচ্ছে আনচেঞ্জ, মানে ভর চেঞ্জ হয় নাই। এবং এই ক্ষেত্রে আমাদের বলের ঘাত নির্ণয় করতে হবে। সো আমরা যেটা জানি বলের ঘাত মানে কি, বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে যে সমান সমান লিখা যায় কি, এম ভি মাইনাস এম ইউ। যে সমান লিখা যায় এম ভি মাইনাস এম ইউ। তাহলে এখন খেয়াল করো, এই জায়গাটাতে আমরা যদি এমটাকে কমন নিয়ে নিই তাহলে এম ইন্টু কি লিখা যাবে, ভি মাইনাস ইউ লিখা যাবে। তাহলে এম এর ভ্যালু এখানে বসাই দেয়, এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি। ভি মানে শেষ বেগ, দেখো শেষ বেগটা বিপরীত দিকে, এবং ভ্যালু হচ্ছে 5, তাহলে বিপরীত দিকে হওয়ার কারণে সামনে একটা মাইনাস আসবে, আর তার সাথে 5 থাকবে, তাহলে ভির ভ্যালু হচ্ছে -5। তারপরে এটা সূত্রের মাইনাস, ইউ যেটা আছে সে ডান দিকে কাজ করতেছে, ডান দিকে কাজ করা মানে সে পজিটিভ, তাহলে তার 5 যেটা থাকবে সে +5ই থেকে যাবে, তাহলে ইউ এর ভ্যালু ডিরেক্ট আমরা এখানে 5 বসাই দেবো। তাহলে -5 আর -5 মিলে কত হয়ে যাবে, -10। -10 কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি বা গুণ করি সেটা হয়ে যাবে কত, -20। এবং এককটা কি হবে, অবশ্যই নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড হবে, নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে। সো এই ছিল আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আমি আবার প্রথম থেকে একটু বলে দিচ্ছি যে এখানে আমাদের একটা বস্তুই ছিল, সে গিয়ে একটা দেয়ালে ধাক্কা দিছে এবং বিপরীত দিকে ফেরত আসছে। সো যাওয়ার সময় তার ব্যাগ যত ছিল আসার সময় ব্যাগ সেমই থাকছে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে বলের ঘাত নির্ণয় করতে বলছে। সো আমরা জানি বলের ঘাত মানে হচ্ছে কি, ভরবেগের পরিবর্তন। সো যে সমান সমান লিখে দেওয়া যায় ডিরেক্ট এম বি মাইনাস এম ইউ। সেখান থেকে এম কমন নিলে থাকবে হচ্ছে ভি মাইনাস ইউ, তারপরে ভ্যালু বসাইলে এখান থেকে রেজাল্ট চলে আসবে -20 নিউটন সেকেন্ড বা -20 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো আশা করি বুঝা গেল। আচ্ছা, আমরা যেটা করব এখান থেকে আরো অনেক বেশি ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস, প্রবলেম প্র্যাকটিস করব লাস্টের দিকে। আমরা এবার চলে যাব নতুন আরেকটা টপিকে, যেটি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীলতা। সো ভরবেগের সংরক্ষণশীলতা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা কেস বিবেচনা করতে হবে শুরুতেই। ঠিক আছে, তো আমি ধরে নিলাম আমাদের একটা বস্তু আগে থেকে আছে, এবং সে হচ্ছে ডান দিকে গতিশীল। সো যেহেতু গতিশীল তার একটা বেগ থাকবে, আমি ধরে নিলাম তার বেগটা হচ্ছে ইউ 1। এবং যেহেতু বস্তুটা এখানে আছে তার ভরটাকে আমি ধরে নিলাম হচ্ছে M1। ঠিক আছে,
ভর হচ্ছে m1 আর আদি বেগটা হচ্ছে কি u1। বিপরীত দিক থেকে আরেকটা বস্তু আসতেছে, বিপরীত দিক থেকে আরেকটা বস্তু আসতেছে, যার আদিবেগ হচ্ছে u2 এবং যার ভর হচ্ছে কি m2। ভর দেওয়া আছে এবং আদিবেগ দেওয়া আছে। সো যেহেতু তারা বিপরীত দিক থেকে আসতেছে, তাদের মধ্যে কি হবে, একটা ধাক্কা লাগবে। দেখো, প্রথম বস্তুটা ডান দিকে যাচ্ছে, দ্বিতীয় বস্তুটা বাম দিকে আসতেছে। সো দুইজন যখন আসবে, আস্তে আস্তে একসময় কি হবে, তাদের মধ্যে একটা ধাক্কা লাগবে। তো ধাক্কা লাগার পরে কি হবে, ধাক্কা লাগার পরে যেটা হবে, যে প্রথম যে বস্তুটা আছে সে মনে করো এই যে ধাক্কা খাইলো, দ্বিতীয় বস্তুটাও ধাক্কা খাইলো, খেয়ে যেটা করবে তারা বিপরীত দিকে আবার চলা শুরু করবে। এক নাম্বার বস্তুটা আগে চলতেছিল কি ডান দিকে, যখন সে ধাক্কা খাবে তখন সে বাম দিকে চলা শুরু করবে। সিমিলারলি দ্বিতীয় বস্তুটা ছিল বাম দিকে গতিশীল, সে যখন ধাক্কা খাবে তখন সে কোন দিকে গতিশীল হবে, ডান দিকে। সো তার ভর যেটা আছে এটাকে আমরা আনচেঞ্জড ধরে নিলাম, m1 থেকে যাবে। কিন্তু তার বেগ যেটা ছিল আগে u1, এখন তার বেগ চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে v1। এবং এই v1টাকে আমরা বাংলায় বলতে পারি প্রথম বস্তুর শেষ বেগ। সিমিলারলি দ্বিতীয় যে বস্তুটা আছে তার ভর আনচেঞ্জড থাকবে, শুধুমাত্র তার বেগ যেটা ছিল আগে u2 সেটা এখন কি হয়ে যাবে, v2। অর্থাৎ v2 যেটা আছে এটাকে বলা যায় দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তো দুইটা বস্তু যখন বিপরীত দিক থেকে আসবে তখন যেটা হবে, তাদের মধ্যে একটা ধাক্কা বা সংঘর্ষ লাগবে। এবং সেই সংঘর্ষের পরে তাদের বেগ যেটা ছিল সেটার মান চেঞ্জ হয়ে যাবে, একই সাথে দিকও চেঞ্জ হবে, এবং ভর যেটা আছে সেটা কি থাকবে, আনচেঞ্জড থাকবে। ঠিক আছে। আমরা এখানে যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা মানে কি, সংরক্ষণশীলতা মানে হচ্ছে এজ ইউজুয়াল থেকে যাওয়া, নষ্ট না হওয়া। এখানে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে একটা সংঘর্ষ বা একটা ধাক্কা। তাহলে এখানে আমরা ধাক্কার আগে পরিবেশটা একরকম ছিল চিন্তা করতে পারি, আর ধাক্কার পরে পরিবেশটা আরেক রকম হয়ে গেছে চিন্তা করতে পারি। আমরা এই জায়গাটাতে ধাক্কার আগে সংঘর্ষের মানে ধাক্কার আগে টোটাল ভরবেগ কত ছিল সেটা হিসাব করব, এবং ধাক্কার পরে টোটাল ভরবেগ কত আছে সেটা হিসাব করব। এই দুইটা যদি সেম হয় তাহলে আমরা বলবো যে আমাদের ভরবেগটা কি আছে, সংরক্ষণশীল আছে। ঠিক আছে। আবার বলে দিচ্ছি, আমাদের সংঘর্ষের পূর্বে টোটাল একটা ভরবেগ আমরা এখানে পাবো, সিমিলারলি সংঘর্ষের পরে টোটাল একটা ভরবেগ এখানে পাবো। এই যে সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ আর সংঘর্ষের পরে টোটাল ভরবেগ, এই দুইটা যদি সেম হয় তাহলে আমরা বলবো যে আমাদের ভরবেগটা কি আছে, সংরক্ষণশীল আছে। তাহলে আমরা এখানে দুইটা কেস চিন্তা করতে পারি, একটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে মানে কি, যখন ধাক্কা লাগে নাই তখন প্রথম বস্তুর ভর ছিল কি m1, প্রথম বস্তুর বেগ ছিল কি u1, এবং দ্বিতীয় বস্তুর ভর ছিল হচ্ছে m2, দ্বিতীয় বস্তুর বেগ ছিল হচ্ছে u2। তাহলে প্রথমটার ভরবেগ হচ্ছে m1u1, দ্বিতীয়টার ভরবেগ হচ্ছে m2u2। আর এই দুটা যোগ করলে টোটাল ভরবেগটাকে আমরা নাম দিতে পারবো সংঘর্ষের পূর্বে ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগ। একইভাবে আমরা সংঘর্ষের পরে যেটা আছে সেটা হিসাব করতে পারবো। সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভর ছিল m1, বেগ ছিল v1, দ্বিতীয় বস্তুর ভর ছিল m2, বেগ ছিল কি v2। তাহলে m1v1 প্লাস m2v2 এটাকে বলা যাবে সংঘর্ষের পরে টোটাল ভরবেগ। সো আমরা ধরে নিচ্ছি আমাদের ভরবেগটা এখানে কি আছে, সংরক্ষণশীল আছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, যে m1u1 প্লাস m2u2, অর্থাৎ সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ সমান সমান m1v1 প্লাস m2v2, সংঘর্ষের পরে টোটাল ভরবেগ। সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ সমান সমান কি লেখা যায়, সংঘর্ষের পরে টোটাল ভরবেগ। আর যারাই যেই ধরনের সংঘর্ষই, এই যে আমাদের ইকুয়েশনটা আছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2 মেনে চলবে, তাদেরকে আমরা বলতে পারবো যে তারা একটা ধরতে পারো যে ভরবেগের সংরক্ষণশীলতা এই নীতিটা মেনে চলতেছে। ঠিক আছে। m1u1 প্লাস m2u2 সমান যদি m1v1 প্লাস m2v2 হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলতেছে বলা যাবে। সো আশা করি বোঝা গেল। এবার এই যে সূত্রটাকে কাজে লাগিয়ে, যে ভরবেগের সংরক্ষণশীলতা যে নীতিটা আছে এটাকে কাজে লাগিয়ে আমরা দুটা স্পেশাল কেস এখান থেকে সলভ করব। প্রথম যে কেসটা আছে সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। এটা তোমরা মোটামুটি 19 অনেকেই পড়ে আসছো, তাও যেহেতু আমাদের এই টপিক গুলার মধ্যে এটা ইনক্লুডেড, আমরা আবার পড়ে ফেলবো এখান থেকে। বন্দুকের পশ্চাৎ বেগ, পশ্চাৎ বেগ মানে বুঝতেই পারতেছো পেছনের দিকের বেগ। অর্থাৎ তুমি যখন একটা বন্দুক চালনা করবা তখন দেখবা যে গুলিটা বের হয়ে যায় কোন দিকে, সামনের দিকে। আর যখনই গুলি সামনের দিকে বের হবে তখন বন্দুকটা অটোমেটিক্যালি পেছন দিকে সরে আসে। তাহলে সব সময় গুলি করার সময় গুলি যায় কোন দিকে, সামনের দিকে, আর বন্দুকটা চলে আসে কোন দিকে, পেছনের দিকে। এই যে বন্দুকটা যে পেছনের দিকে আসতেছে, এই যে কত বেগে আসতেছে,
বা যে বেগেই আসুক না কেন সে তো পেছনের দিকে আসতেছে, তার যে বেগটা আমরা পাবো সেটাকে বলা হবে বন্দুকের পশ্চাৎ বেগ। সেটাকে কি বলা হবে? বন্দুকের পশ্চাৎ বেগ। সো বন্দুকের ক্ষেত্রে আমরা এখানে চিন্তা করতে পারি যে গুলি করার ক্ষেত্রে বন্দুকটা একরকম থাকবে, মানে গুলি করার আগে বন্দুকটা একরকম থাকবে, গুলি করার পরে বন্দুকটা কি হবে? আরেক রকম থাকবে। গুলি করার পূর্বে একরকম, গুলি করার পরে আরেক রকম। সো আমি যদি গুলি করার পূর্বের অবস্থাটা লিখি, গুলি ছোড়ার, গুলি ছোড়ার পূর্বে। সো বন্দুকের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বন্দুক আর একটা হচ্ছে গুলি। বন্দুকের যে ভরটা আছে সেটাকে বন্দুক আর গুলির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি সাইজের দিক থেকে, অবশ্যই বন্দুকের আকারটা বড় এবং সাইজ, আমাদের যে গুলিটা আছে সেটার আকারটা হচ্ছে ছোট। সো বন্দুককে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। সো বন্দুকের যে ভর সেটা হবে ক্যাপিটাল এম, আর গুলির যে ভর, গুলির যে ভর সেটা হবে কি স্মল এম। বন্দুকের ভর হবে ক্যাপিটাল এম আর গুলির ভর হবে কি স্মল এম। সিমিলারলি বন্দুকের আদিবেগ যেটা আছে সেটাকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল ইউ দ্বারা, আর গুলির যে আদিবেগটা আছে সেটাকে প্রকাশ করব স্মল ইউ দ্বারা। আমাদের চিনার সুবিধার্থে বা আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা বন্দুককে সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব, আর গুলিকে প্রকাশ করব হচ্ছে স্মল লেটার দ্বারা। তাহলে বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম, গুলির ভর হচ্ছে স্মল এম। বন্দুকের আদিবেগ হচ্ছে ক্যাপিটাল ইউ, গুলির আদিবেগ হচ্ছে কি স্মল ইউ। একইভাবে আমরা ধরে নিব যে বন্দুকের যে শেষ বেগ সেটা হবে ক্যাপিটাল ভি, আর গুলির যে শেষ বেগ সেটা হবে কি স্মল ভি। বন্দুকের শেষ বেগ হবে ক্যাপিটাল ভি, আর গুলির শেষ বেগ হবে কি স্মল ভি। এবার দেখো গুলি ছোড়ার পূর্বে, গুলি ছোড়ার পূর্বে যখন তুমি গুলি ছোড়ো নাই তখন কি আছে? বন্দুকটা তোমার হাতে স্থির আছে। তো বন্দুক যেহেতু স্থির, বন্দুকের ভিতরে যে বুলেটটা আছে বা বন্দুকের ভিতরে যে গুলিটা আছে সেই গুলিও কি হবে তখন স্থির থাকবে, কারণ গুলি তো তখন চলতেছে না। তাহলে মনে রাখতে হবে গুলি ছোড়ার পূর্বে বন্দুকটা যেহেতু আমাদের হাতে আছে, বন্দুকটা স্থির আছে, একই সাথে বন্দুকের ভিতরে যে গুলিটা আছে সেই গুলিও কি থাকবে? স্থির থাকবে। তাহলে যেহেতু স্থির আছে সুতরাং বন্দুকের যে আদিবেগ, বন্দুকের যে আদিবেগ সেটা কি হবে? জিরো হবে। আবার গুলির যে আদিবেগ সেটাও কি হবে? জিরো হবে, কারণ বন্দুক গুলি দুইজনই কি আছে? স্থির আছে। তাহলে আমরা এখান থেকে গুলি ছোড়ার পূর্বে যদি ভরবেগ বের করতে চাই, মোট ভরবেগ, সেটা কি ছিল? ওই যে M1U1 প্লাস M2U2। M1 বলতে আমরা এখানে ধরে নিলাম ধরো বন্দুক, ওয়ান মানে প্রথম বস্তু আর টু মানে দ্বিতীয় বস্তু। M1 মানে কি? প্রথম বস্তুর ভর, প্রথম বস্তু আমাদের বন্দুক, তাহলে বন্দুকের ভর হচ্ছে কি ক্যাপিটাল এম। তার সাথে গুণ থাকে ইউ ওয়ান, ইউ ওয়ান মানে হচ্ছে প্রথম বস্তুর বেগ। প্রথম বস্তুর বেগ বলতে আমরা কার বেগ বুঝাচ্ছি? বন্দুকের বেগ। এবং বন্দুকের কোন বেগটা আমরা নিব? এই যে আদি বেগটা নিব, তাহলে বন্দুকের আদি বেগ হবে কত? ইউ, ক্যাপিটাল ইউ। প্লাস গুলির ভর হচ্ছে কি স্মল এম, এবং গুলির আদিবেগ হচ্ছে কত? ক্যাপিটাল স্মল ইউ। গুলির ভর হচ্ছে স্মল এম, আর গুলির আদিবেগ হচ্ছে কি স্মল ইউ। তাহলে দেখো ক্যাপিটাল ইউ ও জিরো, আবার স্মল ইউ ও জিরো, তাহলে এই রাশিও জিরো হয়ে যাবে, আবার এই রাশিও কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের গুলি ছোড়ার পূর্বে টোটাল ভরবেগ কত? জিরো। গুলি ছোড়ার পূর্বে টোটাল ভরবেগ হচ্ছে জিরো। এবার আসো সেকেন্ড কেসটাতে, যে গুলি ছোড়ার পরে কি হয়। গুলি ছোড়ার পরে, তো যখন আমি গুলি ছুড়বো তখন কি হবে? বন্দুকটাও গতিশীল হবে, আবার গুলিটাও গতিশীল হবে। গুলি যাবে সামনের দিকে, বন্দুকটা আসবে পেছনের দিকে, তাহলে দুইজনই কিন্তু গতিশীল হচ্ছে। তাহলে এখানে তাদের একটা বেগ থাকবে, গুলিরও বেগ থাকবে, বন্দুকেরও কি থাকবে? বেগ থাকবে। সো গুলির ক্ষেত্রে আমরা যদি বন্দুকের ক্ষেত্রে আগে চিন্তা করি, বন্দুকের ভর তো কি থাকবে? আনচেঞ্জ থাকবে। তাহলে বন্দুকের ভর কত থাকবে? এই ক্যাপিটাল এমই থাকবে। আর বন্দুকের শেষ বেগ কত? ক্যাপিটাল ভি। প্লাস তার সাথে গুলির ভর হচ্ছে স্মল এম, আর গুলির শেষ বেগটা কত হবে? ক্যাপিটাল ভি। দুইজনেরই একটা বেগ থাকবে। বোঝা গেল কিনা? তাহলে আমরা এখানে দুইটা কেস পাইলাম, একটা হচ্ছে গুলি ছোড়ার পূর্বে যার টোটাল ভরবেগটা হয়ে যাচ্ছে কত? জিরো। আর গুলি ছোড়ার পরে টোটাল ভরবেগটা হচ্ছে এম, ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি। এখন যেহেতু এই ব্যাপারটা আমাদের কি করে, আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, তাহলে আমরা কি লিখতে পারি? যে সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ ইজ ইকুয়ালস টু কি সংঘর্ষের পরে টোটাল ভরবেগ। সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ সমান কি লেখা যায়? সংঘর্ষের পরে টোটাল ভরবেগ। তাহলে দেখো সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ কত এখানে আসতেছে? জিরো। তাহলে লেখা যায় যে জিরো ইজ ইকুয়ালস টু সংঘর্ষের পরে টোটাল ভরবেগ মানে এম ভি প্লাস এম ভি, ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি। তো এবার এই জায়গা থেকে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে লেখা যাবে কি ক্যাপিটাল এম ভি ইজ ইকুয়ালস টু মাইনাস স্মল এম ভি। এই জিনিসটাই শুধু এখান থেকে মেমোরাইজ করতে হবে, মুখস্থ রাখতে হবে যে
বন্দুকের পশ্চাৎবেগ কখনো যদি বের করতে দেয়, এই যে এই জায়গাটাতে আমাদের যে ক্যাপিটাল ভি আছে, এটাই হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎবেগ। ক্যাপিটাল যে ভি আছে এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। অর্থাৎ আমাদের ভি যেটা ছিল ক্যাপিটাল ভি, এই ভি বেগেই বন্দুকটা কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে, যখন আমাদের গুলিটা সামনের দিকে যাচ্ছিল। সো মনে রাখতে হবে যে গুলি ছোড়ার পূর্বে আর গুলি ছোড়ার পরে যেহেতু টোটাল ভরবেগ সমান, সেই জায়গা থেকে আমরা জিরো ইজ ইকুয়ালস টু লিখতে পারি ক্যাপিটাল এমভি প্লাস স্মল এমভি। এবং এই জায়গাতে সাইড সাইড চেঞ্জ করলেই পেয়ে যাব ক্যাপিটাল এমভি ইজ ইকুয়ালস টু মাইনাস স্মল এমভি। এবং এই জায়গা থেকে কখনো যদি আমাদের ভ্যালু দেওয়া থাকে, দেখবা যে তিনটা রাশির ভ্যালু দেওয়া থাকবে, একটা আননোন থাকবে, এবং আননোন রাশিটার মান আমরা খুব সহজেই কি করতে পারবো? এখান থেকে বের করতে পারবো। ওকে, এটারও ম্যাথ আমরা পরবর্তীতে করব। আমরা চলে যাচ্ছি আরো একটা স্পেশাল কেসে, যেটা হচ্ছে নৌকা হতে লাফ দেওয়া। মানে নৌকা থেকে কেউ যদি লাফ দেয় তাহলে ভরবেগের পরিবর্তনটা কিরকম করে হয়। ওকে, নৌকা থেকে লাফ দেওয়া। আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের সেই নৌকাটা। ওকে, সো এই জায়গাটায় আমাদের নৌকাটা আছে, এন্ড ধরে নাও এখানে একজন ব্যক্তি আছে। ঠিক আছে, এখানে একজন ব্যক্তি আছে প্লাস নৌকা আছে। সো আমি ধরে নিলাম যে এই নৌকাটাতে কেউ একজন বসে আছে বা দাঁড়ানো আছে, যাই থাকুক, সে কিন্তু নড়াচড়া করতেছে না, সে একদম স্থির আছে। ঠিক আছে, সে একদম স্থির আছে। এবং নৌকা যেটা আছে, নৌকা, নৌকাও আমরা ধরে নিলাম একদম স্থির আছে। ঠিক আছে, নৌকা পানিতে একদম কি আছে? স্থির আছে। কিন্তু এই ব্যক্তিটা যদি হচ্ছে নৌকা থেকে লাফ দেয়, এই ব্যক্তিটাই যদি নৌকা থেকে লাফ দেয় তাহলে কি হবে সেটাই আমাদের জানার বিষয়। এই ব্যক্তিটাই যদি নৌকা থেকে লাফ দেয় তাহলে কি হবে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। সো আমি নৌকা এবং মানুষের মধ্যে একটু পার্থক্য করার জন্য নৌকাটাকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব, এবং মানুষের যে পরিচয়গুলো আছে সেগুলোকে আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করব। সো নৌকার যে ভর সেটাকে আমরা লিখলাম হচ্ছে ক্যাপিটাল এম, নৌকার যে আদি বেগ সেটাকে লিখলাম হচ্ছে ক্যাপিটাল ইউ, নৌকার যে শেষ বেগ সেটাকে লিখলাম ক্যাপিটাল ভি। একইভাবে বস্তুর ভর যেটা আছে সেটাকে, ব্যক্তির ভর যেটা আছে সেটাকে লিখলাম স্মল এম, ব্যক্তির যে আদি বেগ সেটাকে লিখলাম হচ্ছে স্মল ইউ, এবং ব্যক্তির যে শেষ বেগ সেটাকে লিখলাম হচ্ছে স্মল ভি দ্বারা। অর্থাৎ নৌকার সবকিছু বা সব রাশি আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতেছি, আর লোকের বা ব্যক্তির সবগুলো রাশি আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এখানে আবার দুইটা কেস আছে, একটা হচ্ছে লাফ দেওয়ার আগে সে কি অবস্থায় ছিল, এবং আরেকটা হচ্ছে লাফ দেওয়ার পরে সে কি অবস্থায় ছিল। এই যে একটু আগে আমরা যে কেসটা পড়েছিলাম, যে বন্দুক থেকে গুলি ছোড়ার পূর্বে কি অবস্থা ছিল এবং বন্দুক থেকে গুলি ছোড়ার পরে কি অবস্থা ছিল, দুইটা ভিন্ন কেস। এখানেও সেম, যে নৌকা থেকে লাফ দেওয়ার পূর্বে একটা অবস্থা, নৌকা থেকে লাফ দেওয়ার পরে হচ্ছে আরেকটা অবস্থা। সো আমরা শুরুতে কোন অবস্থা নিয়ে কাজ করব? অবশ্যই নৌকা থেকে লাফ দেওয়ার আগে কিরকম অবস্থায় ছিল সেটা নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমত লিখে ফেলি যে লাফ দেওয়ার পূর্বে, নৌকা থেকে লাফ দেওয়ার পূর্বে। তো যখন নৌকা থেকে লাফ দেয় নাই তখন কিন্তু দেখো নৌকাটাও স্থির আছে, আবার লোক যেটা নৌকার মধ্যে ছিল সেও কি আছে? স্থির আছে, তারও কোনো ব্যাগ নাই, নৌকারও কোনো ব্যাগ নাই। তাহলে যখন নৌকা থেকে লাফ দেয় নাই, বা ব্যক্তিটা যখন নৌকা থেকে লাফ দেয় নাই, তখন তার স্মল ইউ এর ভ্যালু কি হবে? জিরো হবে। আবার নৌকা যেহেতু স্থির ছিল, সুতরাং নৌকার যে ক্যাপিটাল ইউ ওইটার ভ্যালু কি হবে? জিরো হবে। অর্থাৎ আদি অবস্থায়, আদি অবস্থায় নৌকার বেগও জিরো হবে, আবার ব্যক্তির বেগও কি হবে? জিরো হবে। তাহলে আমরা বলতে পারি এখানে স্মল ইউ এর ভ্যালু হচ্ছে জিরো, আবার ক্যাপিটাল ইউ যেটা আছে এটার ভ্যালুও কি হবে? জিরো। তাহলে এই অবস্থায় যদি আমরা ভরবেগ বের করি, দেখো ক্যাপিটাল এম কে ক্যাপিটাল ইউ দ্বারা গুণ দিব, আবার স্মল এম কে স্মল ইউ দ্বারা গুণ দিব।
তো এখানে ক্যাপিটাল এম এর সাথে আমাদের ক্যাপিটাল ইউ এর যদি 0 গুণ দেই তাহলে এটা এম ইন্টু 0 হয়ে যাবে, প্লাস স্মল এম এর সাথে 0 যদি গুণ দেই তাহলে এটা এম ইন্টু 0 হয়ে যাবে। তাহলে লাফ দেওয়ার পূর্বে টোটাল ভরবেগ কত আসতেছে? 0 আসতেছে। নৌকা থেকে লাফ দেওয়ার পূর্বে টোটাল ভরবেগ কত আসতেছে? 0। এবার দেখো লাফ দেওয়ার পরে কি হয়, নৌকা থেকে লাফ দেওয়ার পরে কি হয়। নৌকা থেকে যখন লাফ দিয়ে দিছে তখন কিন্তু আর স্থির নেই, ব্যক্তিটাও গতিশীল আবার নৌকাটাও কি হবে? গতিশীল হবে। স্বাভাবিকভাবে যদি কমন সেন্স দিয়ে চিন্তা করো, যখন একজন ব্যক্তি নৌকা থেকে লাফ দিবে, সে যদি সামনের দিকে গতিশীল হয় তাহলে নৌকাটা কোন দিকে গতিশীল হবে? পেছনের দিকে। একটা নৌকা থেকে যখন একজন ব্যক্তি লাফ দিবে, তখন সে যদি লাফ দিয়ে সামনের দিকে যায়, তাহলে নৌকাটা যাবে কোন দিক থেকে? কোন দিক দিয়ে? পেছনের দিক দিয়ে। অর্থাৎ ব্যক্তি যেদিকে গতিশীল হবে, নৌকাটা গতিশীল হবে তার বিপরীত দিকে। তাহলে লাফ দেওয়ার পরে আমাদের আমাদের হচ্ছে গিয়ে বেগ যেগুলো সেগুলো হয়ে যায় একটা স্মল ভি আর একটা হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে ওই অবস্থায় ভরবেগ কি হবে? ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি। তো যেহেতু এটাও ভরবেগের সংরক্ষণ ছিল তা মেনে চলে, তো আমরা আগের মতোই জিরো সমান সমান লিখতে পারি কি? আমরা আগের মতোই জিরো সমান সমান লিখতে পারি হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি, স্মল এম ইন্টু স্মল ভি। তো এইখান থেকে আবার সাইড চেঞ্জ করলে কি হবে? ক্যাপিটাল এম ইন্টু ভি সমান সমান লেখা যাবে মাইনাস স্মল এম ইন্টু স্মল ভি। তো আশা করি এই ইকুয়েশনটা আগেরটার সাথে মিলিয়ে মনে রাখতে পারবা। এইটা এবং হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎবেগ বের করার যে সমীকরণ সেটা মোটামুটি সেম, এবং এদের উৎপত্তিটাও সেম, তাছাড়া এর ফরম্যাটটাও সেম। তো আশা করি মনে রাখা যাবে। ওকে, সো আমরা এখান থেকে আমরা যেটা করব, শুরুতেই হচ্ছে নদী থেকে এই যে নৌকা থেকে লাফ দেওয়ার যে ম্যাথ, এই ম্যাথটা শুরুতে করব। 1 নাম্বার, এরকম দেওয়া আছে যে 1000 কেজি ভরের একটি স্থির নৌকা থেকে 50 কেজি এবং 70 কেজি ভরের 50 কেজি এবং 70 কেজি ভরের দুজন ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে লাফ দেয়। 5 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে লাফ দেয়। বিপরীত দিকে লাফ দেয়, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে লাফ দেওয়ার পরে নৌকার বেগ নির্ণয় করো। যখন লাফ দিয়ে দিছে তখন নৌকাটা কি হবে? গতিশীল হয়ে যাবে, আগে ছিল সে স্থির। তো লাফ দেওয়ার পরে নৌকার বেগ নির্ণয় করো। লাফ দেওয়ার পরে নৌকার বেগ নির্ণয় করো। ওকে, তো আমি এটাকে যদি গ্রাফিক্যালি একটু দেখাইতে চাই যে কিরকম করেছিল। ধরো এটা আমাদের সেই নৌকা। ওকে, এন্ড এই জায়গাটাতে দুইজন ব্যক্তি আছে, একজন এক পাশে দাঁড়ানো আছে আর একজন আরেক পাশে দাঁড়ানো আছে। দুইজন ব্যক্তি আছে। সো একজন লাফ দিছে মনে করো বাম দিকে, আর আরেকজন লাফ দিছে হচ্ছে ডান দিকে। বাম দিকে যে লাফ দিছে সে একটা দিকে দিছে লাফ, আর আরেকজন হচ্ছে বিপরীত দিকে লাফ দিছে। তো মনে করলাম ডান দিকে যে ব্যক্তিটা দাঁড়ানো আছে বা লাফ দিছে, তাই সে হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। আর যে বাম দিকে লাফ দিছে সে মনে করো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। এই যে দুইজন ব্যক্তির কথা বলা ছিল, একজন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং আরেকজন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। আচ্ছা, এবার খেয়াল করো এখানে যেহেতু ডান দিকে একজন লাফ দিছে এবং বাম দিকে আরেকজন লাফ দিছে, আমরা কনভেনশনালি ধরে নেই আমাদের ডান দিকটা হচ্ছে পজিটিভ আর বাম দিকটা কি নেগেটিভ। তাহলে একজন পজিটিভ 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে আর আরেকজন হচ্ছে নেগেটিভ 4 মিটার পার সেকেন্ড বেগে কি করছে? লাফ দিছে। তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আমাদের হিসাবের সুবিধার্থে ধরে নিলাম যে প্রথম জনের আদি বেগ ছিল হচ্ছে ইউ 1 এবং দ্বিতীয় জনের আদি বেগ ছিল হচ্ছে ইউ 2, যেগুলোর ভ্যালু আমাদের জানা আছে 0 0। কারণ কারণ কি? কারণ হচ্ছে তারা শুরুতে স্থির ছিল।
এবং প্রথম জনের যে শেষ বেগ সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে v1, যেটার ভ্যালু দেওয়া আছে এখানে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, যেটার ভ্যালু এখানে দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। আর তাছাড়া দ্বিতীয় জনের যে শেষ বেগ সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে v2, যেটার ভ্যালু হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড, বাট সে যেহেতু বিপরীত ডিরেকশনে লাফ দিছে তো তার ভ্যালুটা হয়ে যাবে -4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাছাড়া এখানে আরো একটা বস্তু আছে, সেটা হচ্ছে নৌকা। তো নৌকার যে আদিবেগ সেটাকে আমরা ক্যাপিটাল ইউ দ্বারা লিখলাম, এবং সে যেহেতু শুরুতে স্থির ছিল তাহলে এটাও 0 মিটার পার সেকেন্ড হবে। আর যখনই দুইজন ব্যক্তি বিপরীত দিকে লাফ দেওয়া স্টার্ট করলো তখন কি আর নৌকা স্থির থাকবে? অবশ্যই না, নৌকাও গতিশীল হবে। তো নৌকার যে শেষ বেগ সেটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? ক্যাপিটাল ভি দ্বারা। আমাদের টার্গেট হচ্ছে এই ক্যাপিটাল ভিটা বের করা, বাকি সব ভ্যালু আমাদের কাছে দেওয়া আছে। তো এখানে বস্তু হচ্ছে, আগে আমরা যে প্রবলেম গুলা বা যে কেস গুলা দেখে এসেছি সেখানে বস্তু ছিল হচ্ছে দুইটা, আর এখানে একাধিক মানে দুইয়ের অধিক আছে, এখানে সেটা হচ্ছে তিনটা বস্তু আছে। তো কোনো সমস্যা নেই, প্রসেস হচ্ছে আগের মতোই। আমরা শুরুতে যেটা লিখবো সেটা হচ্ছে লাফ দেওয়ার পূর্বে কি ছিল সেটা লিখবো। লাফ দেওয়ার পূর্বে, সো আমরা লাফ দেওয়ার পূর্বে যদি মোট ভরবেগ বের করি, একটা হবে m1, তার সাথে u1 গুণ থাকবে। আর একটা হচ্ছে m2, তার সাথে u2 গুণ থাকবে। আর একটা হচ্ছে ক্যাপিটাল এম, তার সাথে ক্যাপিটাল ইউ গুণ আকারে থাকবে। সো যেহেতু শুরুতে ইউ1 এর ভ্যালুও জিরো, ইউ2 এর ভ্যালুও জিরো, ক্যাপিটাল ইউ এর ভ্যালুও জিরো, তাহলে এই পুরোটার রেজাল্ট কত চলে আসবে? জিরো। আর আরেকটা কেস হচ্ছে কি, লাফ দেওয়ার পরে, লাফ দেওয়ার পরে তাহলে এই ক্ষেত্রে লাফ দেওয়ার পরে m1 তো আনচেঞ্জ থাকবে, তার ব্যাক যেটা ছিল ইউ1 সেটা কি হয়ে যাবে? v1। তারপরে m2, এটা ছিল ইউ2, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? v2 প্লাস এম ইন্টু ইউ ছিল, এটা এখন কি হয়ে যাবে? ভি সমান সমান, আচ্ছা পরে সমান সমান পরে লিখতেছি। এইটা হচ্ছে আমাদের লাফ দেওয়ার পরের অবস্থা, ঠিক আছে। এবার যেহেতু এটা ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, তাহলে আমরা লিখতে পারি যে m1 v1 প্লাস m2 v2 প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি সমান সমান কি হবে? জিরো। তাহলে এখন হচ্ছে ভ্যালু বসাই দিতে হবে। m1 এর ভ্যালু ছিল আমাদের, m1 মানে হচ্ছে এই যে প্রথম ব্যক্তির ভর হচ্ছে গিয়ে, এই যে এখানে লেখা আছে সব। প্রথম ব্যক্তির ভর হচ্ছে 50 কেজি, আর দ্বিতীয় ব্যক্তির ভর হচ্ছে কত? 70 কেজি। প্রথম ব্যক্তির ভর 50 কেজি আর দ্বিতীয় ব্যক্তির ভর হচ্ছে 70 কেজি। তাহলে 50 কেজি, m1 এর মান হবে কত? 50। তার সাথে গুণ থাকবে v1, v1 হচ্ছে 5 প্লাস m2 v2, m2 মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তির ভর হচ্ছে 70, তার সাথে v2 মানে হচ্ছে -4, এই যে সে বিপরীত দিকে গতিশীল ছিল এই জন্য -4 প্লাস ক্যাপিটাল এম মানে নৌকার ভর দেওয়া ছিল কত? 1000 কেজি, আর তার সাথে গুণ থাকবে ভি সমান সমান কি থাকবে? জিরো। সো আমাদের টার্গেট এখান থেকে ভির মান বের করা। সো যদি এটা একটু ক্যালকুলেট করি, 50 × 5 এটা আসবে 250, তার থেকে মাইনাস করতে হবে 70 × 4, তাহলে থাকবে -30। তাহলে এইখান থেকে লেখা যায় 1000 ভি ইজ ইকুয়ালস টু -30। তাহলে শুধু ভির ভ্যালু যদি বের করি তাহলে -30 কে 1000 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে, আসবে -0.03। আসবে কত? -0.03। আচ্ছা, এখানে আমি একটু সাইড চেঞ্জ করতে হয়তো একটু প্রবলেম হয়েছে। 1000 ভি, আচ্ছা এটাকে সাইড চেঞ্জ করলে এই যে দেখো -30 কে আমরা ডান পাশে নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে +30। দেখো এই পুরোটা ক্যালকুলেশন করলে আসবে কত? -30। তাহলে ওই -30 কে যদি আমরা ডান পাশে নিয়ে নিই তাহলে সে কি হয়ে যাবে? +30। তাহলে 1000 ভি ইজ ইকুয়ালস টু কি লিখা যাবে? 1000 ভি সমান লিখা যাবে হচ্ছে শুধু 30। তাহলে এখান থেকে ভির ভ্যালু চলে আসবে কত? 0.03। 0.03, এবং যেহেতু ব্যাক বের করেছি এটার একক কি হবে? মিটার পার সেকেন্ড। তো এবার দেখো এই জায়গাটাতে যে রেজাল্টটা আসছে সেটা কি আসছে? পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। পজিটিভ মানে কি, দেখো আমরা কিন্তু নৌকার ডান দিকটাকে পজিটিভ ধরে নিয়েছিলাম আর বাম দিকটাকে কি নেগেটিভ ধরে নিয়েছিলাম। তাহলে যখন দুইজন লাফ দিয়ে দিবে, দুইজনের লাফ দেওয়া যখন শেষ, তখন নৌকাটা কোন দিকে গতিশীল হবে? নৌকাটা ডান দিকে গতিশীল হবে। নৌকাটা কোন দিকে গতিশীল হবে? ডান দিকে, কারণ আমাদের যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা আসছে হচ্ছে কি পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে আমাদের নৌকাটা ডান দিকে, অর্থাৎ প্রথম ব্যক্তির দিকে গতিশীল হবে। ঠিক আছে, খুবই সিম্পল একটা প্রবলেম। আমরা এটাকে ভরবেগের সংরক্ষণশীলতা
নীতিটাকে কাজে লাগিয়ে সলভ করে ফেললাম। আশা করি বোঝা গেল যে আমাদের দুইজন ব্যক্তি দুই দিকে লাফ দিলেও আমাদের নৌকাটা কোন দিকে গতিশীল হবে, প্রথম ব্যক্তির দিকে বা ডান দিকে গতিশীল হবে। ঠিক আছে, এই ছিল আমাদের এই প্রবলেমটা। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করব। সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটার কোয়েশ্চেনটা আমি লিখতেছি। 30 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে সরল রৈখিক পথে চলছে। বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হয়ে দুই টুকরো হয় এবং 18 কেজি বড়ের টুকরাটি স্থির হয়ে যায়। প্রশ্ন হচ্ছে অপর টুকরোটির বেগ নির্ণয় করো। অপর টুকরোটির বেগ নির্ণয় করো। সো এখানে একটা বস্তুই ছিল শুরুতে, সেটা কি হয়ে গেছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, হঠাৎ করে ভেঙে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এবং দুইটা ভাগের মধ্যে একটার ভর দিয়ে দিছে 18 কেজি। সো বুঝতেই পারতেছো টোটালটা যেহেতু 30 কেজি ছিল, দুই ভাগে যদি ভাগ হয় আর একটা ভাগের ভর যদি হয় 18 কেজি, তাহলে অপর ভাগের ভর হবে 12 কেজি। এবং একটা ভাগ কি হয়ে গেছে, শেষে গিয়ে স্থির হয়ে গেছে, আর আরো একটা ভাগ গতিশীল ছিল, ওইটার বেগ নির্ণয় করতে হবে। তো আমি যদি ফিগারটা একটু এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা যেটা মনে করো এই পথে চলতেছিল, সরল রৈখিক পথে চলতেছিল এবং কত বেগে চলতেছিল, 10 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল। তো হঠাৎ করে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, হঠাৎ করে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হয়ে গেছে 18 কেজি, আর আরেকটা হয়ে গেছে বাকিটা। বাকিটা কত হবে, 12 কেজি। ধরে নাও যে এইটা হচ্ছে 18 কেজি বরের বস্তু, আর এটা হচ্ছে 12 কেজি বরের বস্তু। তাহলে 18 কেজি ভরের যে বস্তুটা আছে, দেখো বলে দিছে 18 কেজি ভরের যে বস্তুটা আছে সেটা একসময় কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তাহলে 18 কেজি ভরের যে বস্তুটা আছে সেটার শেষ বেগ, আমরা এটাকে যদি V1 ধরি, শেষ বেগটা কত হয়ে যাবে, 0। 18 কেজি ভরের যে বস্তুটা আছে সেটার শেষ বেগ কি হবে, 0। আর যেটা আছে আমাদের 12 কেজি ভরের যে বস্তুটা আছে সেটার শেষ বেগ আমাদের জানতে হবে, তো এটাকে আমরা V2 নাম দিয়ে দিলাম। 12 কেজি ভরের বস্তুটা কিন্তু তখনও গতিশীল যখন আমাদের 18 কেজি ভরের বস্তুটা স্থির হয়ে গেছে। তো যেহেতু 12 কেজি ভরের বস্তুটা গতিশীল, সুতরাং তার বেগটা বের করতে হবে। আর শুরুতে আমাদের এই যে বস্তু যেটা ছিল সেটার ভর কত ছিল, 30 কেজি, এবং সে গতিশীল ছিল হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগের মতোই একটা কেস চিন্তা করতে পারি যে বিস্ফোরণের আগে একরকম ছিল, বিস্ফোরণের পরে আরেক রকম হয়ে গেছে। বিস্ফোরণের আগে একরকম ছিল, বিস্ফোরণের পরে আরেক রকম হয়ে গেছে। সো আমরা লিখে ফেলি বিস্ফোরণের পূর্বে। মানে যখন এটা ভেঙে দুইটা ভাগ হয় নাই তখন কি হয়েছে। সো যখন ভেঙে দুইটা ভাগ হয় নাই তখন তো এই জিনিসগুলো নাই, এগুলার কথা আমরা তখনও জানি না। ঠিক আছে, আমাদের কাছে তখন কি আছে, শুধুমাত্র 30 কেজি আছে আর বেগ কত আছে, 10 মিটার/সেকেন্ড। তাহলে আমরা বিস্ফোরণের পূর্বে যদি ভরবেগ বের করি, এটাকে আমরা P1 নাম দিতে পারি। পি মানে ভরবেগ আর ওয়ান মানে বোঝাচ্ছি বিস্ফোরণের পূর্বে। তাহলে পি ওয়ান এর ভ্যালু হবে শুধুমাত্র এখানে 30 যেটা ছিল 30 কেজি, সেটাকে 10 দ্বারা গুণ দিলেই হবে। তাহলে 30 10 হয়ে যাবে 300 কেজি মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে বিস্ফোরণের পূর্বে আমাদের ভরবেগটা হচ্ছে কত, 300 কেজি মিটার/সেকেন্ড। 300 কেজি মিটার/সেকেন্ড। আরেকটা কেস কি, আরেকটা কেস হচ্ছে বিস্ফোরণের পরে। বিস্ফোরণের পরে, ওকে।
এবার খেয়াল করো, যখন এটা বিস্ফোরিত হয়ে গেছে, ভেঙে গেছে, তখন কি আর এটা আছে? নাই। এটা ভেঙেই তো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে যখন এটা ভেঙে গেছে তখন আস্ত বস্তুটা নাই, তখন আছে হচ্ছে শুধুমাত্র 18 কেজি আর কে 12 কেজি। শুধুমাত্র আছে 18 কেজি আর কে 12 কেজি। তাহলে 18 কেজি যেটা আছে এটার ব্যাগ আবার কত হয়ে গেছে, গিয়ে শেষে 0 হয়ে গেছে। আর 12 কেজি যেটা আছে এটার ব্যাগ আমরা জানি না। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিস্ফোরণের পরে যে দুইটা বস্তু আছে তাদের মোট ভরবেগটাকে প্রকাশ করতে পারি P2 দ্বারা। P2 মানে হচ্ছে বিস্ফোরণের পরে ভরবেগ। বিস্ফোরণের পরে ভরবেগ, সেখানে 18 কেজি যেটা ছিল ওইটার ভর 0 হয়ে গেছে। আর 12 কেজি যেটা ছিল 12 কেজি ওইটার বেগ আমরা জানি না। 18 কেজি যেটা ছিল ওইটার বেগ 0 হয়ে গেছে। আর 12 কেজি যেটা ছিল ওইটা গতিশীল ছিল কিন্তু তার বেগ আমরা জানতাম না, সেটাকে আমরা কি ধরে নিলাম, V2। তাহলে এটাকে এখান থেকে শুধুমাত্র রেজাল্ট কত চলে আসবে, 12 V2 চলে আসবে। শুধুমাত্র কত চলে আসবে, 12 V2। সো যেহেতু এখানে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলতেছে এরা, তাহলে এখান থেকে লেখা যায় P1 আর P2 দুইটাই সেম। P1 আর P2 দুইটাই কি লেখা যায়, সেম। দুটা যদি সেম লিখি তাহলে P1 এর ভ্যালু কত পাইছিলাম আমরা, 300। আর P2 এর ভ্যালু পাইছি কত, 12 V2। তাহলে এখান থেকে V2 এর ভ্যালু যদি ক্যালকুলেট করি, V2 সমান কত আসবে, 300 / 12। 300 / 12। সো এটা যদি সলভ করি, 300 / 12, এটা আসবে 25। এবং অবশ্যই এককটা হবে কি, মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে বস্তুটা ছিল সে কিন্তু তখনও গতিশীল ছিল এবং তার বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড। তো আমি প্রথম থেকে আবার এই ম্যাথটা বলে দিতেছি, সেটি হচ্ছে যে একটা বস্তু শুরুতে স্থির ছিল, সরি গতিশীল ছিল, 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। হঠাৎ করে সে ফেটে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগের ভর হচ্ছে 12 কেজি এবং আরেকটা ভাগের ভর হচ্ছে কত, 18 কেজি। 12 কেজি ভরের 12 কেজি ভর বিশিষ্ট যে টুকরোটা আছে সেই টুকরোটা একদম লাস্ট অব্দি কি ছিল, গতিশীল ছিল। আর 18 কেজি ভর বিশিষ্ট যে টুকরোটা আছে সেটা কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তাহলে আমরা এখানে দুইটা কেস চিন্তা করতে পারি, একটা হচ্ছে আমাদের বিস্ফোরণের পূর্বে কি হয়েছিল সেটি, আর একটা হচ্ছে বিস্ফোরণের পরে কি হয়েছিল সেটি। সো বিস্ফোরণের পূর্বে আমরা টোটাল ভরবেগটাকে প্রকাশ করতেছি P1 দ্বারা। এবং বিস্ফোরণের পূর্বে শুধুমাত্র একটা বস্তুই ছিল, সেখানে কিন্তু এটা ফেটে দুটা টুকরা হয় নাই এখনো। তাহলে এই ক্ষেত্রে ভরবেগটা হবে কি, ভর আর বেগের গুণফল। একইভাবে যখন বিস্ফোরণ হয়ে গেছে তখন কিন্তু আর আস্ত বস্তুটা নাই। বিস্ফোরণ হয়ে গেলে সেখানে কি থাকবে, শুধুমাত্র দুটো টুকরা অবশিষ্ট থাকবে। তো সেক্ষেত্রে আমরা তাদের ভরবেগ গুলাও বের করলাম। এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে সংঘর্ষের পূর্বের বা বিস্ফোরণের পূর্বের টোটাল ভরবেগকে আমরা বিস্ফোরণের পরের টোটাল ভরবেগের সমান ধরলাম। এবং এই জায়গা থেকে আমরা সেকেন্ড যে টুকরোটা ছিল, দ্বিতীয় টুকরো, সেটার বেগটাও নির্ণয় করে ফেললাম। ঠিক আছে। সো আশা করি বোঝা গেল। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসটা থাকবে হচ্ছে সংঘর্ষের উপরে। আজকে আমরা এই জায়গাটাতেই শেষ করব, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের থাকবে সংঘর্ষের উপরে। ঠিক আছে। আচ্ছা, আমার কথা এখন শুনতে পাবা। আহ আজকে যা যা পড়াইছি এগুলা বুঝছো কিনা একটু আনমিউট করে বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম হচ্ছে 2 ঘন্টা পড়াবো, কিন্তু এই যে আমি একদম গরমে হাঁপিয়ে গেছি, এটা এখন আর পসিবল না কন্টিনিউ করা আর কি। তো সমস্যা নেই, আমরা হচ্ছে আহ কালকে ইনশাল্লাহ এই যে এর পরের পোর্শনটা শুরু করে দেবো। চেষ্টা করবো আমি ডেইলি ক্লাস নেওয়ার, প্রত্যেক দিনই চেষ্টা করি, কিন্তু যেটা হয় আর কি যে আমাদের ওই যে কারেন্টের ঝামেলা, অনেক ঝামেলার কারণে সেটা কন্টিনিউ করা হয়ে হয়ে